খবর এসেছে যে অনিতা ব্রিজেটিকে নিয়ে অনিতা ব্রিজেটি পাককে নিয়ে রেনকোজির ছাইভস্য আনা হবে 23 তারিখে নেতাজি রিসার্চ ব্যুরোতে, এবং এই ফাংশনে উপস্থিত থাকবেন পশ্চিমবাংলার গভর্নর। এটা খুব দুঃখের খবর, এটা খুব লজ্জার খবর, এটা একটা খুব ডেসপারেট অ্যাটেম্পট। এই জিনিসটা করাচ্ছে ভারত সরকার এবং ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল তার নিজেদের স্বার্থে এবং বিদেশি মাস্টারদের খুশি করার জন্য। এই যে ছাই, এই ছাইটি কি ছাই? যেখানে আমেরিকার ওয়ার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলছে সুভাষচন্দ্রের বিমান দুর্ঘটনার মৃত্যুর কোনো প্রমাণ নাই তাদের কাছে, যেখানে তাইওয়ান সরকার 5-এর দশকে, তারপরে 6-এর দশকে, এবারে আবার বারে বারে বলেছে ওই মাসে ওই এয়ারপোর্টে কোনো প্লেন ক্র্যাশ হয়নি। তাই নয়, এই সরকার যে ইচিরো ওকুরার ডেড বডি এবং রিপোর্টসকে দেখাচ্ছে যে সুভাষচন্দ্র ওই সময় এই ছদ্মনামেই তাকে ভর্তি করা হয়েছিল। দেখা যাচ্ছে রেকর্ডসে ইচিরো ওকুরার ভর্তির দিন 17ই আগস্ট, অর্থাৎ তথাকথিত বিমান দুর্ঘটনার আগের দিন। আবার যেখানে বলা হচ্ছে তার মৃত্যুর দিন 18ই আগস্ট তথাকথিত, সেখানে দেখা যাচ্ছে অন রেকর্ডস ইচিরো ওকুরার মৃত্যুর দিন 19 আগস্ট। তাহলে ইচিরো ওকুরার রেকর্ডসকে দিয়েও নেতাজির মৃত্যুর গল্প তৈরি করা যাচ্ছে না। জাস্টিস মনোজ মুখার্জি কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে ওখানে কোনো প্লেন ক্র্যাশ হয়নি। এবং এর পরেও এবং এই সরকার, ভারত সরকার পার্লামেন্টে জাস্টিস মনোজ মুখার্জি কমিশনের রিপোর্ট নিয়ে ডিসকাশন অসম্পূর্ণ রেখেছে। এটা খুব লজ্জার কথা, এটা জাতির লজ্জার কথা, পার্লামেন্টের লজ্জার কথা। আর এই সরকার 12 সালেও কলকাতা হাইকোর্টের একটা কেসে লিখিতভাবে জানিয়েছে তাদের কাছে নেতাজির মৃত্যুর কোন নির্ভরযোগ্য প্রমাণ নেই। তো এরপরে ছায়ের গল্প আসে কি করে, ছাই আনার কাহিনী আসে কি করে? তবু এরা আনছে গায়ের জোরে একটা মিথ্যা জিনিসকে ভারতবর্ষের জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য। এটা চাপিয়ে দিচ্ছে পেছন থেকে ভারত সরকার, সামনে নেতাজি রিসার্চ ব্যুরোকে সামনে রেখে এবং এই ম্যানুফ্যাকচার মিথ্যা নারীকে সামনে রেখে এই মিথ্যা ভস্যকে ভারতবর্ষের জনগণের উপরে বসিয়ে দেওয়া হচ্ছে গায়ের জোরে, নির্লজ্জভাবে, দেশের সমস্ত নিয়মকে, আইনকে অগ্রাহ্য করে, সমস্ত সত্যকে অগ্রাহ্য করে। এটা একটা নির্লজ্জ আচরণ, এটা ডেসপারেট আচরণ। জনগণের উচিত এটার প্রতিবাদ করা, নাহলে জাতি হিসেবে বিরাট পৃথিবীর কাছে, বাইরের পৃথিবীর কাছে আমাদের মুখ দেখানোর কিছু থাকবে না। পৃথিবী দেখবে এই জাতটা নিজেদের সম্বন্ধে কত, নিজেদের ইতিহাস সম্বন্ধে কত মিথ্যে কথা কত সহজে সহ্য করে। এটা জাতি হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার কি উপযুক্ত? এবার এই নারীর কথায় আসে। এই নারীকে, এই নারীকে নেহেরু নিয়ে এসেছিলেন 1960 সালে। যখন নিয়ে এসেছিলেন তখন তার পাসপোর্টে নাম ছিল অনিতা ব্রিজেটি। তাহলে ব্রিজেটি নামটা তার জন্মসূত্রে পাওয়া। দিস মাস্ট বি হিজ প্যাটার্নাল সারনেম। এবার দেখছি পরবর্তীকালে নেহেরু বিধান রায় এপিডেভিট করে তার নাম চেঞ্জ করছে, এপিডেভিট করে টাকা পাঠাচ্ছে। এবার দেখুন এই স্টোরির সম্বন্ধে মেজদা শরৎ বসু 1949-এও কি বলে গেছে। উনি দেশবাসীকে বলে গেছেন টু ইগনোর দিস স্টোরি। 70 সালেও শেষদা সুরেশ বাবু বলেছেন যে আমার ভাই সুভাষচন্দ্র আজও জীবিত এবং এই অনিতা কাহিনী নেহেরুর আরেকটি কলঙ্কজনক তৈরি গল্প। তো এরপরও বিবাহ কাহিনী আসে কি করে? আর এই ভারত সরকার যে রিসার্চ ব্যুরোকে বিশ্বস্ত মনে করে, তাদের এই গল্প তৈরি করার জন্য এই রিসার্চ ব্যুরো সুভাষচন্দ্রের বিয়ে দিয়েছে একবার 41 সালে, একবার 42 সালে, একবার 37 সালে। কখনো
লিখিতভাবে ইন ভলিউমস, কখনো মহামান্য কলকাতা হাইকোর্টে এফিডেভিট করে। তাদের এই স্ট্যান্ডটা ভারতবর্ষের জনগণ দেখুক, দেখুক মিথ্যা কি জিনিস, নির্লজ্জ আচরণ কি জিনিস। আরো আছে, আরো আছে। আজও এখনো দেখা যাচ্ছে ইউরোপে, জার্মানিতে অনিতার নামে যে ট্রাস্টি আছে, সেখানে তার নাম ব্রিজেটি পাপ। তো এই ব্রিজেটি পদবি কি করে এলো? নাহলে বুঝলাম পাপ পদবি পোস্ট ম্যারেজ, বিবাহ সূত্রে পাওয়া। আর এটা নির্লজ্জ, এটা এটা ভাবতে অবাক লাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানি, ইটালি বা সে সময় দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব এশিয়ার তার যেখানে যাতায়াত, সেখানকার দেশগুলো সেই সময়কার ডকুমেন্টসে তার ম্যারেজ কাহিনী সম্বন্ধে কিছু লেখা হবে না, তার ব্যক্তি জীবনের কাহিনী লেখার মধ্যে এই জিনিসটা থাকবে না, এটা হতে পারে না। এই মিথ্যা, এই দুটি মিথ্যা তৈরি করা বা এই ভারত সরকারের এই পলিটিক্যাল চক্রগুলোর প্রয়োজন ছিল। একটা পলিটিক্যাল, একটা হচ্ছে কাহিনী, মিথ্যা কাহিনী, তার বিমান দুর্ঘটনা এবং অস্থিভস্য তথাকথিত, আরেকটি বিবাহ কাহিনী। এই দুটি কাহিনী এদেশের এই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে একটা ডাইনেস্টি, তাদের ইন্টারেস্টকে সার্ভ করছে। কারণ এই গল্প তৈরি করে নেতাজির জীবনীটাকে বিকৃত করা যায়। এই জীবনীটাকে বিকৃত করলে এদেশের এই রাজনৈতিক দলগুলো আর এই বংশটার, যে বংশটা দীর্ঘদিন এদেশকে শাসন করছে এবং এই শাসন চলেছে বিদেশি মাস্টারদের, প্রভুদের নির্দেশে। আজকে চলছে এটা মাল্টিন্যাশনালদের নির্দেশে, এবং এই মাল্টিন্যাশনাল, তার আগে বিদেশি প্রভু এবং এদেশের পলিটিক্যাল বিন্যাসগুলোর স্বার্থে। আর এরা সবাই জানে ভারতবর্ষের মানুষের, জনগণের মনকে যদি বিকৃত না করা যায়, তাদেরকে যদি নৈতিকভাবে অধঃপতিত না করা যায়, ইতিহাসকে না বিকৃত করা যায়, তাহলে এদেশে তাদের শাসনকে কায়েম রাখা যাবে না। তাহলে এদেশের মানুষের চোখ খুলে যাবে। চোখ খুলে গেলে তাদের সমস্ত অন্যায়, তাদের ব্যভিচার, তাদের চুরি, তাদের শোষণ ধরে ফেলবে। ধরে ফেললেই ওদের সমস্ত কারিগরি, সমস্ত বজ্জাতি চলে যাবে এবং ভারতবর্ষ তার যে ভাগ্য অন্বেষণে এগোবে। ভারতবর্ষে যে পলিটিক্যাল বিন্যাস ইংরেজ রেখে গেছে নিজের স্বার্থে, যে সংবিধান রেখে গেছে, যে পলিটিক্যাল বিন্যাস রেখে গেছে, যে জিওগ্রাফিক্যাল বিন্যাস রয়ে গেছে, এরা সবাই জানে নেতাজির ইতিহাস যদি এ ভারতবাসী জানতে পারে, তাহলে ইংরেজদের দেওয়া এই পলিটিক্যাল বিন্যাস, এই ভৌগোলিক বিন্যাস, এই অর্থনৈতিক বিন্যাস, এই কনস্টিটিউশন কোনটাই থাকবে না। নতুন ভারতবর্ষ গড়ে উঠবে, নতুন অর্থনৈতিক ভারতবর্ষ, নতুন ভৌগোলিক ভারতবর্ষ, নতুন স্পিরিচুয়াল ভারতবর্ষ, নতুন অর্থনৈতিক ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ, যেটা এরা কেউই চায় না। তাই চায় ওরা নেতাজির ইতিহাসকে বিকৃত করা। এই মহাসন্ধিক্ষণে, আজকের এই দুঃখের দিনে, আজকের সমস্ত জাতি এবং যুব সমাজ যদি এই মিথ্যার বিরুদ্ধে না দাঁড়াতে পারে, তাহলে বুঝবো আগামী দিনের ভারতবর্ষের মানুষের সামনে আরো অনেক দুর্দিন, আরো অনেক দুঃখ, আরো অনেক লজ্জা আছে, আরো অনেক রক্তক্ষয়ী দিন যাবে, আরো অনেক প্রাণ জ্বলবে, আরো অনেক শোষণ চলবে। এই সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য, দেশকে বাঁচানোর জন্য আজকের যুবকরা এগিয়ে আসুন। এটা আমাদের খুবই দুঃখের দিন। আবার অ্যাট দি সেম টাইম এই দুঃখের দিনে যদি না জাগি, না জনগণ জাগে, না জাতি জাগে, যুব সমাজ জাগে, তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ আমাদের আরো বহুদিন অন্ধকারের মধ্যে কাটাতে হবে।